সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমার বাসায় ভালো আছো। আমরা রাজশাহী কলেজ আয়োজিত একাদশ হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কার্যপত্র। ইংরেজিতে বলে ওয়ার্কশিট বলে। এইটা কার্যপত্র বা ওয়ার্কশিট। তো তোমাদের মোটামুটি ক্লাস হয়েছে আর্থিক বিবরণীর উপরে। আর্থিক বিবরণীতে তোমরা দেখেছো বেশ কয়েকটা বিষয় থাকে, যেমন এটা আলোচনা করার একটা আর্থিক বিবরণীর সময় বলছি একটু। এই আর্থিক বিবরণীতে তোমরা দেখেছো যে আয় বিবরণী থাকে, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী থাকে, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী থাকে, আর যদি কোম্পানি হয় তাহলে সংরক্ষিত আয় বিবরণী থাকে। এখানে কয়েকটা বিষয় থাকে, আয় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে সংরক্ষিত আয় বিবরণী, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। এই বিষয়গুলা থাকে তোমার, এই চারটা বিষয় মোটামুটি এই চারটা বিষয়, আর দু একটা বিষয় আছে তোমাদের জন্য, মোটামুটি এই কয়েকটা বিষয় থাকে আর কি। তো তোমরা দেখেছো আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, তোমরা এখান থেকে লাভ লোকসান বের করা শিখেছো। একটা প্রতিষ্ঠানের মুনাফা কত হবে নাকি ক্ষতি হবে সেটা বের করা শিখেছো বা শিখছো। তো প্রতিষ্ঠান এটা করে যে একটা হিসাবকাল শেষে তার লাভ হলো নাকি লোকসান হলো এটা বের করে, সে দেখে যে কী অবস্থা। মালিকানা সত্ত্ব বিবরণ থেকে মালিকানার কী অবস্থা, তার মালিকানা বাড়লো না কমলো, তার মূলধনের পরিমাণ বাড়লো না কমলো সেটা জানা যায় এখান থেকে। সংরক্ষিত আয় বিবরণী, কোম্পানি যদি হয় তাহলে সে কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মুনাফার কত অংশ ডিভিডেন্ড লভ্যাংশ আকারে বন্টন করে দেওয়া হলো, কতটা প্রস্তাব করা হলো, এবং অন্যান্য ফান্ডে কতটা ট্রান্সফার করা হলো, কতটুকু সংরক্ষিত থেকে গেল, কারবারে থেকে গেল কতটুকু, রিটার্ন থাকলো কতটুকু, রিজার্ভ থাকলো কতটুকু রিজার্ভে সঞ্চিত ট্রান্সফার করা হলো, সেই বিষয়গুলো এখান থেকে জানা যায়। আর উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণীতে কারবারের সম্পত্তির পরিমাণ কী রকমের আছে, দায়ের পরিমাণ কী রকমের আছে, এগুলো মোটামুটি জানা যায় এখান থেকে। এই বিষয়গুলো তোমরা মোটামুটি শিখছো বা শিখছো আর কি। ব্যবসা প্রতিষ্ঠানও, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানও তারা হিসাবকাল শেষে এই বিষয়গুলা তৈরি করে। এখন যদি বড় বড় প্রতিষ্ঠান হয়, অনেক বড় প্রতিষ্ঠান যেখানে লেনদেনের সংখ্যা অনেক বেশি হয়, সেখানে যদি সরাসরি এগুলো করতে যায় প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ভুলের একটা আশঙ্কা থাকে। অনেক বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে লেনদেনের সংখ্যা অনেক, আয় ব্যয়ের সংখ্যা অনেক, সেখানে লাভ লোকসানের পরিমাণও অনেক, ভলিউম বড় থাকে। তারপরে মালিকানা সত্ত্ব এবং রিটার্ন আর্নিংস যেটাই হোক, এই এক মালিকানা কারবার হলে কিন্তু মালিকানা সত্ত্বের বিবরণী আসবে। আর যদি কোম্পানি হয় তাহলে কিন্তু সংরক্ষিত আয় বিবরণী আসবে। মূলত তোমার আয় বিবরণী, উদ্বৃত্তপত্র, এই দুইটা তোমাদের লাগবে মূলত তোমাদের এখানে। তো যাই হোক, আর্থিক বিবরণীর মধ্যে এগুলো আসে এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন বিষয় জানা যায়। বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা বলছিলাম, সেখানে একটা ভুলের আশঙ্কা থাকে। এই জন্য করা হয় কি, একটা আলাদা শিটে, আলাদা কাগজে রাফ এগুলো তৈরি করে নেওয়া হয়। এই আর্থিক বিবরণীগুলোকে আলাদা করে খসড়া করে তৈরি করে, ফাইনাল তৈরি করার আগে, এগুলো ফাইনাল তৈরি করার আগে খসড়া করে একটা তৈরি করে নিয়ে দেখা হয় যে সব ঠিকঠাক আছে কিনা। কিছুটা যদিও মিল নাই, তারপরেও একটু আইডিয়া পাওয়া, সেটা হচ্ছে যে যেমন রেওয়ামিল তৈরি করা হয়, জাবেদা খতিয়ান তৈরি করা হয়, তোমরা শিখেছো। তারপরে রেওয়ামিল তৈরি করার মাধ্যমে দেখা হয় যে হিসাবের ভুলগুলো ঠিক আছে কিনা। কেননা পরবর্তী স্টেপ যেটা আর্থিক বিবরণী তৈরি করা হয়, এই আর্থিক বিবরণী তৈরির আগে যদি হিসাবগুলো সঠিক না থাকে, ভুল ভাল থাকে, তাহলে পরে আর্থিক বিবরণীর যে আয় বিবরণী থেকে আমরা লাভ লোকসান বের করতে চাই সেটা সঠিকভাবে বের হবে না। আর লাভ লোকসান যদি সঠিকভাবে বের না হয় তাহলে পরে এটা বিরাট
বিপদের আশঙ্কা প্রতিষ্ঠানের জন্য। লাভের পরিমাণ যদি বেশি করে ক্যালকুলেশন করে তাতেও বড় ধরনের ক্ষতি, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা দিবে। লাভের পরিমাণ যদি কম হয় ক্যালকুলেশন করতে গিয়ে, তাহলে পরে সেটারও প্রভাব আছে বিভিন্নভাবে। লসের পরিমাণ ক্ষেত্রে লোকসান ক্যালকুলেশন করতে গিয়ে যদি তোমার লোকসানের পরিমাণ কম বেশি হয়ে যায়, তাহলে পরে তার প্রতিক্রিয়া আছে বিভিন্ন রকমের। এজন্য লাভ লোকসানের পরিমাণ খুব নিখুঁতভাবে তৈরি করা লাগে এবং সম্পদ দায়ের তালিকাও সঠিকভাবে প্রকাশ করা লাগে বিভিন্ন কারণে। এখন রেয়ামিলের মাধ্যমে ওই হিসাবগুলোর জাবেদা থেকে খতিয়ানের যে হিসাবগুলো আছে এগুলো যেমন চেক করা হয়, এবং রেয়ামিলকে আমরা হিসাবের অংশ খুব একটা ধরি না, অপরিহার্য অংশ করতেই হবে এমনটি না। যে কেউ যদি রেয়ামিল খতিয়ানের হিসাবগুলো সঠিকভাবে বের করে নিতে পারে এবং সেখান থেকে যদি সরাসরি কেউ আর্থিক বিবরণী তৈরি করতে পারে, তাহলে খুব একটা দোষের কিছু নাই। কারণ আর্থিক বিবরণটাই হলো মুখ্য বিষয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য তার লাভ লোকসানটাই মুখ্য এবং সেগুলো সঠিকভাবে ক্যালকুলেশন করাটাই মুখ্য। সম্পদ দায় এগুলোই প্রধান বিষয়, সেগুলো যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারে তাহলে সেগুলোই প্রধান বিষয়। এই জন্য রেয়ামিল মাঝখান থেকে শুধু একটা চেক করা হয় রেয়ামিল দিয়ে। তো এখানে কেউ যদি সরাসরি এই বিষয়টা করে নিতে পারে, একদম ফাইনালি আমি ওয়ার্কশিট করব না, আমার ওই সমস্ত রাফ করার দরকার নেই, আমি সরাসরি এগুলো পারবো, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণী, এগুলো যদি কেউ সরাসরি মনে করে যে আমি আর কোনো ভুলভাল হবে না, কোনো সমস্যা নাই, করে নিতে পারে, অপরিহার্য না। কিন্তু সাধারণত এই বিষয়গুলো যাতে করে সঠিকভাবে বের হয়, কোনো ভুল না থাকে, সেজন্য করা হয় কি আলাদা একটা শিটে কাগজে, আলাদা একটা কাগজে এই যে আর্থিক বিবরণীগুলো একত্র করে নিয়ে আলাদা একটা শিটে লাভ লোকসান বের করা হয়, সম্পত্তি দায়ের তালিকা প্রকাশ করা হয়, আর্থিক অবস্থা প্রকাশ করা হয়। সেই বিষয়টাকে বলা হয় কার্যপত্র। তাহলে পরে মোটামুটি একটা সংক্ষেপে একটা ধারণা পেয়ে গেলাম আমরা। সেটা হচ্ছে কার্যপত্র বা ওয়ার্কশিট হচ্ছে এই আর্থিক বিবরণী একটা খসড়া রূপ। অর্থাৎ আর্থিক বিবরণী যদি কেউ তৈরি করে ফেলতে পারে, তাহলে মোটামুটি এটার একটা প্রতিচ্ছবি তার সামনে চলে আসবে, বা এইটা যদি কেউ করতে পারে তারও একটা মোটামুটি একটা প্রতিচ্ছবি এটা চলে আসবে। এই জিনিসটা যে এটা হচ্ছে খসড়া রূপ। এখন আমরা দেখব যে এই খসড়া রূপ বা এই ওয়ার্কশিট বা এই কার্যপত্রটি আমরা কিভাবে উপস্থাপন করব আর কি। আজকে আমরা ওয়ার্কশিটের মোটামুটি তৈরি নিয়ম কানুন এগুলো একটু দেখার চেষ্টা করব। অঙ্ক হয়তো বা নাও হতে পারে, সামনের দিনে হয়তো আমরা চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য। আজকে মোটামুটি এটা কিভাবে তৈরি করতে হয়, কেমন হয়, এটা আমরা এটা শিখব। আচ্ছা, প্রথমে এই কার্যপত্র বিভিন্ন কলামের হয়। 4টা বিষয়কে নিয়ে হতে পারে, 5টা বিষয়কে নিয়ে হতে পারে, বা 6টা বিষয়কে নিয়ে হতে পারে। এই 4টা বিষয়কে নিয়ে যদি হয় তাহলে সেখানে প্রতিটা বিষয়ের আবার 2টা করে কলাম থাকবে। বিষয়গুলো এটা আমি লিখি যে বিষয়গুলোকে ভিত্তি করে কার্যপত্র আসলে একটা হতে পারে 8 কলাম, 8 কলাম, একটা হতে পারে 10 কলাম, একটা হতে পারে 12 কলাম। 8 কলাম বলে 8টা কক্ষ, 8টা ঘর হবে আর কি, এটা আমি দেখাবো। 10 কলাম মানে 10টা কলাম হবে, 12 কলাম মানে 12টা কলাম হবে। এই 8 কলাম, 10 কলাম বা 12 কলাম, এইটা দেখো, এটা ডেবিট ক্রেডিট থাকে, এটাও ডেবিট ক্রেডিট আছে, ডেবিট ক্রেডিট, এটাও ডেবিট ক্রেডিট আছে, ডেবিট ক্রেডিট থাকে। অর্থাৎ এটা ডেবিট ক্রেডিট আছে 2টা কলাম, এটা ডেবিট ক্রেডিট আছে 2টা কলাম, এটা ডেবিট ক্রেডিট আছে প্রত্যেকটা 2টা করে কলাম, মানে সরি 8টা কলাম মানে ডেবিট ক্রেডিট মানে বিষয়গুলো আমি আগে লিখি। তারা একটা হচ্ছে রেওয়ামিল, এইটা ডেবিট ক্রেডিট থাকবে, ডিসি লিখিয়া। তারপরে সমন্বয়, এটা ডেবিট ক্রেডিট থাকবে। তারপরে সমন্বিত রেওয়ামিল, এটা ডেবিট ক্রেডিট থাকবে। তারপরে আয় বিবরণী, এটা ডেবিট ক্রেডিট থাকবে। তারপরে সংরক্ষিত আয় বিবরণী,
এটাও ডেবিট ক্রেডিট থাকবে। আর হচ্ছে উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণ, এটাও ডেবিট ক্রেডিট থাকবে। আচ্ছা, এখানে 8 কলাম 10 কলাম 12 কলাম লিখলাম এই কারণে যে আসলে এই রেওয়ামিল একটা বিষয়, সমন্বয় একটা বিষয়, সমন্বিত রেওয়ামিল একটা বিষয়, আয় বিবরণী একটা বিষয়, সংরক্ষিত আয় বিবরণী একটা বিষয়, আর উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী একটা বিষয়। এই রেওয়ামিলের 2টা কলাম থাকবে ডেবিট ক্রেডিট, ফলে 2 কলাম হলো। সমন্বয়ের 2টো কলাম থাকবে ডেবিট ক্রেডিট 2 কলাম। সমন্বিত রেওয়ামিলের 2টা কলাম থাকবে ডেবিট ক্রেডিট। আয় বিবরণী 2টা কলাম থাকবে ডেবিট ক্রেডিট। সংরক্ষিত আয় বিবরণীর 2টা কলাম থাকবে ডেবিট ক্রেডিট। আর উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর 2টা কলাম থাকবে ডেবিট ক্রেডিট। তার মানে 1 2 3 4 5 6 6টা বিষয়। এই 6টা বিষয় 2টা করে যদি কলাম হয় তার উপরে 6 দুগুণে 12 কলাম হয়। যদি 12 কলাম হয় নর্মালি, এর বিভিন্ন রকমের কম বেশি হতে পারে, তবে নর্মালি 12 কলাম যদি বলে তাহলে পরে এই 1 2 3 4 5 6 এই 6টা বিষয়কে কেন্দ্র করে কার্যপত্র তৈরি হবে। এবং সেক্ষেত্রে প্রতিটি যেহেতু 2টি করে কলাম থাকে, ফলে 6 দুগুণে 12 কলাম, এবং সেক্ষেত্রে 12 কলাম বিশিষ্ট বা 12 কক্ষ বিশিষ্ট কার্যপত্র সেটি হবে। এবং এই যে সমন্বিত রেওয়ামিল এটি কিন্তু এই যে সংরক্ষিত আয় বিবরণী যেটি, এটি মূলত কোম্পানির ক্ষেত্রে হয়, যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে হয়। যদি যৌথ মূলধনী কারবার না হয়, কোম্পানি যদি না হয়, তাহলে নর্মালি সাধারণত 10 কলাম হয়। এবং সেক্ষেত্রে এই 10 কলাম যদি হয় তাহলে পরে এইটি বাদ, সংরক্ষিত আয় বিবরণী থাকবে না। তখন রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী এবং উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী যদি 10 কলাম হয়। যদি 8 কলাম হয় সাধারণত সেই ক্ষেত্রে আমরা সমন্বিত রেওয়ামিল করব না, এটিও আমরা তখন বাদ দিব। তাহলে তখন হবে আমার রেওয়ামিল একটি বিষয়, সমন্বয় একটি বিষয়, আয় বিবরণী একটি বিষয়, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্রের একটি বিষয়। তাহলে 1 2 3 4 এই 4টির 4 দুগুণে 8, এই 8 কলাম বিশিষ্ট কার্যপত্র তাহলে তখন হবে। তাহলে মোটামুটি একটা ধারণা পেলাম আমরা যে কার্যপত্রকে যদি আমরা এই 3টা ভাগে ভাগ করি, আরও কিছু কম বেশি আছে, আমরা যদি 3 ভাগে ভাগ করি, 8 কলাম 10 কলাম 12 কলাম, সেই ক্ষেত্রে 8 কলাম হলে পরে আমরা 4টা নিব, রেওয়ামিল, সমন্বয়, আয় বিবরণী, উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। যদি 10 কলাম হয় সেক্ষেত্রে এই সংরক্ষিত আয় বিবরণী বাদ যাবে, কোম্পানি হবে না, সেক্ষেত্রে সাধারণত এক মালিকানা কারবার হবে। সেক্ষেত্রে এটা বাদ গেলে 1 2 3 4 5 এই 5টি বিষয় 5 দুগুণে 10। আর যদি 12 কলাম হয় সেক্ষেত্রে কোম্পানি হবে, সেক্ষেত্রে সংরক্ষিত আয় বিবরণী সহ আসবে। আচ্ছা, এরপরে আমরা শিখব এই বিষয়টা আসলে কিভাবে উপস্থাপিত হবে, কেমনে হবে, কি থাকবে তোমার সামনে প্রশ্নপত্রে, কি থাকবে, কিভাবে এটা তোমার হলো উপস্থাপিত হবে, এই বিষয়টা আমরা আজকে দেখব। আচ্ছা, এটা ভাবে থাক, আমরা জাস্ট এই ছক নিয়ে সেটা আমরা সংক্ষেপে এখানে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। আচ্ছা, তোমার সামনে একটি রেওয়ামিল দেওয়া থাকবে, প্রশ্নপত্রে একটি রেওয়ামিল দেওয়া থাকবে। রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় করার জন্য কিছু দফা দেওয়া থাকবে, যে সমন্বয় নিয়ে তোমাদের সাথে অনেক কথা হয়েছে, তোমরা শিখেছ, সমন্বয়গুলো দেওয়া থাকবে। এরপরে তোমাকে বলতে পারে বিভিন্নভাবে বলতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে তোমার সামনে রেওয়ামিল থাকবে, তার সাথে সমন্বয় থাকবে। যেমন আর্থিক বিবরণী করার সময়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার সময় তোমরা জানো কিছু, যে আর্থিক বিবরণী করার সময় সামনে রেওয়ামিল থাকে, নিচে কিছু সমন্বয় থাকে। এই সমন্বয়গুলো রেওয়ামিলের সাথে সমন্বয় করে নিয়ে তারপরে যে আয় ব্যয় হয় সেগুলো দিয়ে আয় বিবরণী এবং সম্পদ দায় হয় সেগুলো দিয়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। আসলে রেওয়ামিলের যে হিসাবগুলো থাকে, এই রেওয়ামিলের হিসাবগুলো কিন্তু ফাইনাল হিসাব, খতিয়ানের উদ্বৃত্তগুলো রেওয়ামিলের মধ্যে আসে। এবং রেওয়ামিল তৈরি করার পরেও বছর শেষে, হিসাবকাল শেষে সাধারণত কতগুলো অসমন্বিত বিষয় থাকে, কিছু ভুল থাকতে পারে, কিছু অসমন্বিত বিষয়, স্বাভাবিক কারণে কিছু অসমন্বিত বিষয় থাকতে পারে। এই অসমন্বিত বিষয়গুলো অবশ্যই আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে তোমাকে সমন্বয় করে নিতে হয়। যদি তুমি আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে এগুলোকে সমন্বয় করে না নাও, তাহলে পরে আয় ব্যয়ের পরিমাণ সঠিক বের হবে না। আয় ব্যয়ের পরিমাণ যদি সঠিকভাবে বের না হয় তাহলে তোমার লাভ লোকসানও সঠিকভাবে বের হবে না। আবার তেমনিভাবে সম্পদ দায়ের সাথে যদি কোনো অসমন্বিত বিষয় থেকে থাকে,
সেই সম্পদ দায়ের অসমন্বিত বিষয়গুলো সম্পদ দায়ের সাথে আমাকে সমন্বয় করে নিতে হবে। সেই সমন্বয় করে নেওয়ার পরে যে ব্যালেন্সটা আসবে, উদ্বৃত্ত আসবে খতিয়ানের বা রেওয়ামিলের থেকে ফিগারটা, সেই ফিগারগুলো দিয়ে তোমাকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পদ তৈরি করে নিতে হবে। এই জন্য তোমার সামনে থাকবে হচ্ছে একটি রেওয়ামিল আর সাথে কিছু অসমন্বিত কিছু দফা। সেই অসমন্বিত দফাগুলো এবং রেওয়ামিল দুটো ম্যাচ করে নিয়ে তোমাকে এই বিষয়গুলো থেকে তোমাকে কার্যপত্র তৈরি করতে হবে। তো প্রথমে এখানে প্রতিষ্ঠান নাম আসবে। প্রথমে প্রতিষ্ঠানের নাম, এগুলো আমরা কার্যপত্রটা কিভাবে করব সেটা আমরা শিখবো একটু। প্রথমে প্রতিষ্ঠানের নাম আসবে, এরপরে এই যে কার্যপত্র সেটা লিখতে হবে, এটা লিখতে হবে। আর এরপরে কত দিনের জন্য এটা হবে, 1 বছরের জন্য না 6 মাসের জন্য না 3 মাসের জন্য, কত দিনের জন্য। সাধারণত 31 ডিসেম্বর তারিখে যদি এটা আর্থিক অবস্থার হিসাব করলে শেষ তারিখ হয়, অ্যাকাউন্টিং ডেট হয়, হিসাব করলে শেষ তারিখ, তাহলে পরে 31 ডিসেম্বর লিখতে হবে যে 31 ডিসেম্বর। যদি এটা 1 বছরের জন্য হয় তাহলে পরে 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য। মোট কথা কত দিনের জন্য, কোন পিরিয়ড, এই পিরিয়ডটা লিখতে হবে এখানে আর কি, কত দিনের জন্য আর কি, 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য। এইবারে তোমাকে একটা ছক, লম্বা একটা ছক তোমাকে তৈরি করতে হবে। এই লম্বা ছকের মধ্যে ওই বিষয়গুলো আসবে আর কি, সেটা আমরা কিভাবে করবো এটা একটু দেখব। প্রথমে একটা ক্রমিক নম্বরের ঘর দিতে পারো, এটা জরুরি না একেবারে, ক্রমিক নম্বরের ঘরটা দিতে পারো, ক্রমিক নম্বর। এবার হিসাবের নাম, হিসাবের নাম আসবে। এরপরে এই দিকে তাকায় আমাকে ছক করতে হবে, কয় কলাম, 8 কলাম নাকি 10 কলাম নাকি 12 কলাম। যদি 10 কলাম হয় তাহলে পরে 5টা বিষয়কে কেন্দ্র করে হবে, সেক্ষেত্রে 5টা ঘর হবে, 1 2টা করলাম, 3 4 5। যদি 8 কলাম হয় তাহলে 4টা বিষয় হবে, 4টা ঘর হবে, 1 2 3 4। আর যদি 12 কলাম হয় তাহলে 6টা হবে, 1 2 3 4 5 6 এরকম হবে আর কি। তো এটাকে আমরা যদি 5টা ধরি, 5টাকে আমরা যদি ধরি, এটা 10 কলাম বিশিষ্ট হয় তাহলে পরে 1 2 3 4 5। দশ কলাম বিশিষ্ট যদি হয়, এটা 10 কক্ষ বিশিষ্ট যদি আমরা করি, 10 কলাম কার্যপত্র 10 কলামে যদি আমরা করি, তাহলে প্রথমটা হবে রেওয়ামিল, তারপরে হবে সমন্বয়, তারপরে হবে সমন্বিত রেওয়ামিল, এরপর হবে আয় বিবরণী, এরপর হবে উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, বা উদ্বর্তপত্র আর কি, এটা উদ্বর্তপত্র। আচ্ছা, এখন এই প্রত্যেকটারই যেহেতু ডেবিট ক্রেডিট করে কলাম হবে 2টা, তাই আমরা এখানে আর একটা করে দাগ দিয়ে নেব। যেহেতু প্রত্যেকটা ডেবিট ক্রেডিট 2টো করে কলাম হয়, রেওয়ামিলের 2টো কলাম হয় তোমরা জানো ভালো করে, ডেবিট ক্রেডিট কলাম হয়, এটা হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। সমন্বয়ের 2টা কলাম হবে, একটা হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। সমন্বিত রেওয়ামিলের 2টি কলাম হবে, একটা হবে ডেবিট, একটা হবে ক্রেডিট। আয় বিবরণীর 2টি কলাম হবে, একটা হবে ডেবিট, একটা হবে ক্রেডিট। আর্থিক অবস্থার বিবরণ বা উদ্বর্তপত্র 2টি কলাম হবে, একটা হলো ডেবিট, একটা হবে ক্রেডিট। এরকম করে তোমাকে ছক করে নিতে হবে। তোমার সামনে কি থাকবে, একটি রেওয়ামিল থাকবে আর কিছু অসমন্বিত দফা, অর্থাৎ রেওয়ামিলের নিচে সমন্বয়, তোমাকে সমন্বয়ের করার জন্য কিছু দফা তোমাকে সামনে দিয়ে দিবে, সেই বিষয়গুলো থাকবে। সেখান থেকে তোমাকে কার্যপত্র করতে গেলে তোমাকে এরকম একটা ছক করে নিতে হবে। অথবা তোমাকে এর যদি পার্শিয়াল কিছু করতে বলে, সৃজনশীলের ক্ষেত্রে এখন বিভিন্নভাবে উপস্থাপন করো, তুমি এই মূল বিষয়টা তুমি করতে পারো, তাহলে তোমার যেভাবেই পার্শিয়াল তোমাকে নিয়ে আসুক তুমি পার্শিয়ালে সেভাবে উপস্থাপন করতে পারবা। তো মূল বিষয়টা হলো এরকম
তো তোমাকে সেক্ষেত্রে করতে হবে কি, প্রশ্নপত্রের যে রেওয়ামিল দেওয়া থাকবে সেই রেওয়ামিলের নামগুলো এখানে সিরিয়াল তুলতে হবে। যদি 10টা দফা থাকে 10টা দফায় তুলতে হবে, 15টা দফা থাকে 15টা দফায় তুলতে হবে, 5টা দফা থাকে তো 5টা দফায় তুলতে হবে, সবগুলো দফা এখানে তুলতে হবে। আর এই যে ক্রমিক নাম্বারের এখানে এমনি 1 2 3 4 5 করে সিরিয়াল নাম্বার দিতে হবে। 5টা দফা থাকলে পরে 1 থেকে 5 সিরিয়াল হবে, যদি 10টা দফা থাকে 1 থেকে 10 সিরিয়াল হবে, 15 দফা যদি থাকে তাহলে 1 থেকে 15 দফা হবে সিরিয়াল নাম্বার, 1 থেকে 15। এটা তেমন কোনো ফ্যাক্টর না, সিরিয়াল তুমি 1 2 3 4 5 6 7 8 9 চলে যাবা, হিসেবে নামগুলো সিরিয়াল তুমি রেওয়ামিল থেকে তুলে নিবা। তুলে নিয়ে রেওয়ামিলের এখানে যে ডেবিট ক্রেডিট আছে এখানে টাকার ফিগারটা বসাতে হবে। টাকার ফিগার যখন বসানো হয়ে যাবে, তো টাকার ফিগার বসানো হয়ে গেলে ডেবিটের এবং ক্রেডিটের যোগফল থাকে, সেই যোগফলটাও বসাতে হবে এবং যোগফল বসানো হয়ে গেলে সেটাকে ক্লোজ করে দিতে হবে 2 দাগ দিয়ে, কারণ রেওয়ামিলের কাজ শেষ। আমি আবার বলছি, তোমার সামনে একটি রেওয়ামিল থাকবে, সেই রেওয়ামিলের মধ্যে কিছু অসমন্বিত দফা থাকবে। এই অসমন্বিত দফা এবং রেওয়ামিল থেকে তোমাকে কার্যপত্র তৈরি করার ক্ষেত্রে এরকম একটা ছক তৈরি করতে হবে। যদি 10 কলাম বিশিষ্ট কার্যপত্র হয় তাহলে পরে ঠিক হুবহু এরকম, যদি 8 কলাম বলে তাহলে পরে তোমাকে এই সমন্বিত রেওয়ামিলটি বাদ দিবা। আমার সেক্ষেত্রে সমন্বয় থেকে কীভাবে করবো সেটি আমি বলবো। সমন্বিত রেওয়ামিলটিকে বাদ দিবা। আর যদি 12 কলাম বিশিষ্ট হয় তাহলে পরে এই যে সংরক্ষিত আয় বিবরণের একটা কলাম আছে সেটিও আসবে, সেটি আসবে হচ্ছে এই একইভাবে উপস্থাপিত হবে, তবে এটি আসবে এই আয় বিবরণের পরে আর্থিক অবস্থা বিবরণীর আগে। আরেকবার বলছি, 8 কলাম যদি হয় তাহলে পরে সমন্বিত রেওয়ামিল এই অংশটুকু বাদ যাবে, ওই 2 কলাম বাদ, তাহলে 8 কলাম হয়ে গেল। যদি 12 কলাম হয় তাহলে পরে আয় বিবরণীর পরে আর্থিক অবস্থার বিবরণীর পরে আরও 2টো কলাম হবে, সেটি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীর থেকে। সংরক্ষিত আয় বিবরণীর ডেবিট ক্রেডিট 2টো কলাম হবে। এই হচ্ছে 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম। বহুল প্রচলিত হচ্ছে এটি, তা এটি আমরা শিখে নেব একটু। তো তাহলে তোমার সামনে রেওয়ামিল থাকবে, সে রেওয়ামিল যদি হুবহু তুলে নাও এবং তারপরে 2টো টোটাল লিখে ক্লোজ করে দাও, তাহলে তোমার এই রেওয়ামিল যে বিষয়টি, এখানে 2টি কলাম আছে, 2 কলামের কাজ শেষ। যদি 12 কলাম বিশিষ্ট কার্যপত্র হয় তাহলে পরে 12 কলাম বিশিষ্ট কার্যপত্রের 2 কলামের কাজ তোমার শেষ, আর কোনো কাজ নাই এখানে প্রথম রেওয়ামিলের ক্ষেত্রে। এইবারে মূল যে কাজ তোমার সেটা হচ্ছে সমন্বয়ের অংশের কাজ। এটি হলো এখানকার প্রধান কাজ। কেউ যদি এই অংশটুকু করে নিতে পারে তাহলে বাকি কাজ তার জন্য অত সহজ হয়ে যাবে। এই জন্য সমন্বয় যে বিষয়গুলো আমরা শিখেছি সেটা অত্যন্ত ভালো করে শিখতে হয়, কারণ এই সমন্বয়ের উপর নির্ভর করেই কার্যপত্র হয়, তারপরে আর্থিক অবস্থা বিবরণী হয় এবং হিসাব বিজ্ঞানের বৃহৎ একটা অংশ এই সমন্বয় সংক্রান্ত জাবেদার উপরে নির্ভর করে। এই জন্য সমন্বয়ের জাবেদাগুলো তোমাকে খুব ভালো করে শিখতে হবে। এমনি মুখস্থ করে যদি নাও তাহলে অনেকাংশে হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই তোমরা ঠেকে যাবা যদি মুখস্থর মতো করে নাও। অনেকেই করে এরকম মুখস্থর মতো, যে সহজ সহজ কিছু বিষয় বা একই ধরনের যেগুলো বিষয়গুলো, বকেয়া খরচের জাবেদা একই, সব বকেয়া আয়ের জাবেদা সমন্বয়ের জাবেদা একই, অগ্রিম খরচ অগ্রিম আয়ের মোটামুটি একই। কিছু ক্ষেত্রে কিছু কম বেশি আছে, অগ্রিমের ক্ষেত্রে রেওয়ামিল থাকে না থাকে সেটা একটু ভিন্ন রকমের থাকে। বকেয়ার ক্ষেত্রে মূলত একই রকমের জাবেদা, অবচয়ের ক্ষেত্রে একই রকমের এই বিষয়গুলো। এবং হয় আর কতগুলো বিষয় আছে যেগুলো একটু মুখস্থ করলে পরে ভুল ভালো হওয়ার সম্ভাবনা থাকে, অনেকেই আছে এরকম। তো সেই জন্য সরাসরি মুখস্থ করে নিলে বিপদের আশঙ্কা থাকে। তাই আমরা তোমাদের সমন্বয় যারা শিখে নিয়েছো তাদের জন্য ভালো, এটা করা সহজ। আর যারা শিখোনি তাদের জন্য ভালো করে শিখে নিতে হবে, তা না হলে এটা করতে পারবে না। কারণ এই সমন্বয়ের বিষয়গুলো এখানে পোস্টিং দিতে হবে এবং এটার উপর ডিপেন্ড করবে পরবর্তী অংশগুলো। যদি এটা করা না যায় তাহলে পরবর্তী করা যাবে না। আচ্ছা, এখন কিভাবে করতে হবে? রেওয়ামিল তো আমাদের উঠে গেল এখানে, কিন্তু প্রশ্নপত্রের 2টো বিষয় থাকবে আমি বলেছি, সেটা হচ্ছে একটি হলো রেওয়ামিল, একটি হচ্ছে সমন্বয়ের দফা। সমন্বয় করতে হবে, সেই সমন্বয় সংক্রান্ত দফাগুলি থাকবে। তাহলে রেওয়ামিলটি উঠে গেল, সমন্বয়ের যে দফাগুলো থাকে সেই দফাগুলো থেকে তোমরা সমন্বয় করা শিখেছ। প্রশ্নপত্রে যদি সেই সমন্বয়গুলো তোমাকে করতে বলে, তুমি খাতায় সমন্বয়গুলো করে নেবা, সমন্বয় জাবেদা যেটা তোমরা করা শিখেছ, অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় জাবেদা করা শিখেছো, সেই সমন্বয় জাবেদাগুলো করে নিবা। আর যদি তোমাকে প্রশ্নপত্র করতে না বলে, তাহলে তুমি যদি মনে করো আমি এফিশিয়েন্ট, দক্ষ, এমনিতে পারবো, তাহলে পরে সেগুলো করার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করো যে একটু ভুল হতে পারে, রিস্ক আছে একটু, তাহলে পরে তোমরা খসড়া করে সংক্ষেপে সমন্বয় জাবেদাগুলো করে নিবা। যাদের সামান্যতম সংশয় থাকবে যে সমন্বয় জাবেদা না করলে পরবর্তীগুলো আমার করা কষ্ট হবে, মনে মনে আমি করে নিতে পারবো না, যেমন ধরো তোমাদের জাবেদা থেকে খতিয়ান যদি করার সময় কেউ কোনো প্রশ্নপত্রে যদি
লেনদেন দেয় এবং লেনদেনগুলো থেকে তোমাকে যদি সরাসরি খতিয়ান তৈরি করতে বলে তাহলে কিন্তু জাবেদার প্রয়োজন পড়ে না প্রশ্নপত্রে, পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায়, বা এমনি তোমাকে কে করতে বলো খতিয়ান তৈরি করো, তো তখন তোমার কিন্তু খতিয়ান করার সময় জাবেদা করা জরুরি না। কেউ যদি মনে করে জাবেদা মনে করে নিতে পারবো, তো মনে করে নিয়ে সরাসরি খতিয়ানে কেউ যদি পোস্টিং দিয়ে দেয় এবং সে খতিয়ানগুলো করে ফেলে তাতে কোনো দোষের কিছু নাই, সমস্যা নেই, করতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে না আমার এফিসিয়েন্সিতে একটু সমস্যা আছে বা আমি রিস্কে যাব না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পরে আমি একটু সংক্ষেপে জাবেদাগুলো করে নিই, তারপরে খতিয়ানটা করবো। তবে সেক্ষেত্রে কেউ যদি জাবেদাগুলো খাতায় করে নেয় তার জন্য এক্সট্রা ক্রেডিট পাবে না। তোমাকে যদি খতিয়ান তৈরি করতে বলে তুমি শুধু খতিয়ান তৈরি করে দিলে ওকে, তোমার জন্য পুরা নম্বর পাবা, কোনো সমস্যা নেই, পুরো ক্রেডিট পাবা, কোনো সমস্যা নাই। কিন্তু নিজের একটু রিস্ক অ্যাভয়েড করার জন্য, নিজের স্বচ্ছতার জন্য জাবেদাগুলোকে যদি সংক্ষেপে করে নেয় তাহলে কিন্তু সমস্যা হয় না। ঠিক তেমনি এখানেও সমন্বয় জাবেদাগুলো তোমার কার্যপত্র তৈরি করতে বলে সমন্বয় জাবেদা প্রশ্নপত্র তোমার যদি করতে না বলে তাহলে সেগুলো করা কিন্তু জরুরি না। কিন্তু প্রশ্নপত্র যদি করতে বলে অনেক সময় বলে ফেলে যে এগুলো সমন্বয় জাবেদা করো, তারপরে কার্যপত্রের এই অংশটুকু করো। তো সেই জন্য যদি সমন্বয় জাবেদা করতে বলে তোমাকে করতেই হবে যথাযথভাবে। আর যদি করতে না বলে এরপরে আমার পরামর্শ হচ্ছে তোমরা সংক্ষেপে সমন্বয় জাবেদাগুলো করে নিবা, তাহলে বলে রিস্ক থাকবে না। সংক্ষেপে একটা জায়গায় করে নিবা রাফ। এখন সেই জাবেদা সমন্বয় জাবেদাগুলো করে নেওয়ার পরে তারপরে আমাদের কাজ থাকবে যে জাবেদাগুলো করা হলো সেই জাবেদাগুলোতে তোমরা জানো যে ডেবিট ক্রেডিট থাকে, প্রত্যেকটা জাবেদাতেই তোমরা জানো ডেবিট ক্রেডিট থাকে। তো সমন্বয় জাবেদাতেও ডেবিট ক্রেডিট দুটোই থাকে। এখন ডেবিট ক্রেডিট দুটোই থাকে, এই ডেবিট এবং ক্রেডিট দুদিকে দুটো হিসাব থাকে সাধারণত, একাধিক হিসাব থাকতে পারে, 8 বেশি থাকতে পারে তার চেয়েও, কিন্তু নর্মালি ডেবিটে একটা ক্রেডিটে একটা দুটো হিসাব থাকে। এই দুটো হিসাব আমাকে দেখতে হবে যে রেওয়ামিল মধ্যে আছে কিনা। রেওয়ামিলের মধ্যে যদি থাকে তাহলে পরে সেই হিসাবের বিপরীতে সমন্বয়ের এখানে ডেবিট বা ক্রেডিটে টাকার ফিগারটি বসাতে হবে। অর্থাৎ এখানে যে হিসাবটি আছে সেই হিসাব যদি সমন্বয়ে ডেবিট হয় তাহলে এবার ওই হিসাবের বিপরীতে এখানে ডেবিট দিকে টাকা লিখতে হবে। আর যদি ওই হিসাবটি যদি ক্রেডিট হয়, সমন্বয় জাবেদা যদি ক্রেডিট হয় তাহলে ওই হিসাবের বিপরীতে সমন্বয়ের ক্রেডিট দিকে টাকার ফিগারটি লিখতে হবে। আমি আবার বলছি, সমন্বয় একটি জাবেদা হবে, ডেবিট ক্রেডিট জাবেদা হবে, ডেবিট এবং ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিটে দুটো হিসাব থাকবে। মনে করে বেতন বকেয়া, তাহলে বেতন বকেয়ার জাবেদা তোমরা জানো যে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এখন এই যে বেতন হিসাব আর বকেয়া বেতন হিসাব, এই দুটো হিসাব রেওয়ামিলের মধ্যে আছে কিনা দেখতে হবে। যদি রেওয়ামিলের মধ্যে থাকে, মনে করে বেতন হিসাব আছে, তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাবের বিপরীতে চলে আসতে হবে বেতন হিসাব ডেবিট, এখানে টাকা ফিগারটা লিখতে হবে। আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, বকেয়া বেতনও যদি রেওয়ামিলের মধ্যে থেকে থাকে তাহলে সেই বকেয়া বেতন যেহেতু ক্রেডিট, সেই বকেয়া বেতনের বিপরীতে সমন্বয়ের এখানে ক্রেডিট দিকে লিখতে হবে। রেওয়ামিলে কিন্তু কিছু হবে না। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, বেতন হিসাব এখানে আছে, রেওয়ামিলের মধ্যে লিখে আছে আগের থেকেই, বকেয়া বেতনও আছে, সেক্ষেত্রে বেতন হিসাবের বিপরীতে এখানে ডেবিট দিকে টাকা লিখতে হবে এবং বকেয়া বেতন যেটা থাকবে সেই বকেয়া বেতনের বিপরীতে এখানে ক্রেডিট দিকে টাকা ফিগারটা লিখতে হবে। আচ্ছা, এখন যদি বেতন হিসাব থাকে আর বকেয়া বেতন হিসাব না থাকে তাহলে বেতন হিসাবের বিপরীতে এখানে ডেবিট দিকে টাকা লিখবো, কিন্তু বকেয়া বেতন তো নাই, কার বিপরীতে লিখবো? তখন করতে হবে কি, রেওয়ামিলের নিচে এ পর্যন্ত রেওয়ামিল শেষ আছে, তারপর নিচে এখানে বকেয়া বেতন নতুন নতুন হিসাব খুলতে হবে। এখানে সিরিয়াল নাম্বার 10টা যদি থাকে আগের থেকে রেওয়ামিল, তাহলে 11 নম্বরে নতুন একটা হিসাব খুলতে হবে, সেটা হচ্ছে বকেয়া বেতন হিসাব। এবং সেই বকেয়া বেতন হিসাবের বিপরীতে যেহেতু বকেয়া বেতন হিসাব ক্রেডিট, ফলে সমন্বয়ের ক্রেডিট দিকে বকেয়া বেতন হিসাব এর টাকার ফিগারটা লিখতে হবে। আবার যদি এরকম হয় কখনো যে রেওয়ামিলের মধ্যে বেতন হিসাবও নাই, বকেয়া বেতন হিসাবও নাই, দুটিই নেই, তখন করতে হবে কি, বেতন হিসাব তখন নতুন খুলতে হবে, রেওয়ামিলের নিচে লিখতে হবে, বকেয়া বেতনও তখন নতুন করে হিসাব খুলতে হবে রেওয়ামিলের নিচে। বেতন হিসাব 10 নম্বর যদি থাকে রেওয়ামিলে, 10 পরে 11 হলো বেতন হিসাব, 12 নম্বর হচ্ছে বকেয়া বেতন হিসাব। তো ওই নিচেই বেতন হিসাবের বিপরীতে সমন্বয়ে টাকার ফিগার লিখতে হবে ডেবিট দিকে, আবার বকেয়া বেতন হিসাব ক্রেডিট, ওই ক্রেডিট দিকে সমন্বয়ে ক্রেডিট দিকে টাকা ফিগারটা লিখতে হবে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এভাবে কমপ্লিট করতে হবে। তার মানে বিষয়টা হলো এরকম যে সমন্বয় জাবেদা আমাকে করতে হবে, এভাবে একটা দিলাম, পরবর্তীগুলো কিন্তু একইভাবে পোস্টিং হবে, পরবর্তীগুলো একইভাবে আসবে। যে যে জাবেদাটা হবে ডেবিট ক্রেডিট, সেই ডেবিট ক্রেডিটের জাবেদার ডেবিটের হিসাব এবং ক্রেডিটের হিসাব যদি আমার রেওয়ামিলের মধ্যে থাকে তাহলে সেই হিসাবের বিপরীতেই সমন্বয়ে ডেবিট হলে ডেবিট দিকে টাকা, ক্রেডিট হলে ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। যদি একটি হিসাব আছে আরেকটি হিসাব নাই তাহলে যে হিসাবটি আছে সেই হিসাবের বিপরীতে সমন্বয়ে ডেবিট হলে ডেবিট দিকে টাকা লিখতে হবে, ক্রেডিট হলে ক্রেডিট দিকে টাকা লিখতে হবে। আর যদি একটি হিসাব না থাকে তাহলে নতুন করে হিসাবটি খুলতে হবে নিচে,
সেই হিসাবটির নাম লিখে সেই হিসাব যদি ডেবিট হয় তাহলে সমন্বয়ে ডেবিট দিকে টাকা লিখতে হবে, সেই হিসাব যদি ক্রেডিট হয় তাহলে সমন্বয়ে ক্রেডিট দিকে টাকার ফিগারটাই লিখতে হবে। যদি দুইটি হিসাবই না থাকে রে আমিলের মধ্যে তাহলে দুইটি হিসাবই নতুন করে এখানে খুলতে হবে, দুইটি হিসাবের বিপরীতেই সেই হিসাব, যে হিসাবটি ডেবিট সেই হিসাবে ডেবিট দিকে সমন্বয়ে টাকার ফিগার লিখতে হবে, এবং যে হিসাবটি ক্রেডিট সেই হিসাবে ক্রেডিট দিকে সমন্বয়ে টাকার ফিগার লিখতে হবে। তার মানে বিষয়টা এরকম, আমরা যখন সমন্বয়ে কাজ করব তখন শুধুমাত্র টাকার ফিগার সমন্বয়েই বসবে, অন্য কোনোখানে টাকার ফিগার আর বসবে না, রে আমিলে বসবে না, ওদিকে বসার প্রশ্নই আসে না। রে আমিলে কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ওদিকে যাওয়াই যাবে, কাজই করা যাবে না, অর্থাৎ এই সমন্বয়ের কাজটা শেষ না হওয়া পর্যন্ত ওদিকে যাওয়া যাবে না, ওদিকের কোনো কাজ হবে না। আচ্ছা, এখানে যতগুলো সমন্বয় থাকবে, 5টা যদি সমন্বয় থাকে তা 5 দুগুণে 10টা হিসাব আসবে। এই 10টা হিসাবের মধ্যে 7টা যদি হিসাব রে আমিলের মধ্যে বর্তমান থাকে তাহলে 7টা হিসাবের বিপরীতে একটা সমন্বয়ে বসবে। 3টা হিসাব নাই তাহলে 3টা হিসাব নতুন খুলতে হবে। 10টা মনে করে রে আমিলের মধ্যে মনে করো 10টা হিসাবের নাম আছে, এখন সমন্বয় আছে 5টা, তো 5 দুগুণে 10টা হিসাব আসছে, এই 10টার মধ্যে মনে করো 7টা হিসাব আগের থেকে আছে, তাহলে বাকি থাকলো 3টা, তাহলে 3টা নতুন করে হিসাব খুলতে হবে। তাহলে 10-এর পরে 11, 12, 13টা হিসাব হবে, কিন্তু ক্রমিক নাম্বার সিরিয়াল সেক্ষেত্রে মোট হবে 13টা। আবার বলছি আমি, রে আমিলে মনে করো 10টা হিসাবের নাম আছে, সমন্বয় দেওয়া হচ্ছে 5টা, তো 5টার সমন্বয়ে 5 দুগুণে 10টা হিসাবের নাম আসবে ডেবিট ক্রেডিট। 10টার মধ্যে যদি 7টা হিসাবের নাম আগের থেকে এক্সিস্টিং রে আমিলের মধ্যে আছে, মনে করো রে আমিলে আগে হিসাবের মধ্যে আছে, তাহলে ওই 7টা হিসাবের বিপরীতেই সমন্বয়ে ডেবিট ক্রেডিট হবে। কিন্তু 3টা হিসাব নাই, তাহলে 3টা হিসাব নতুন করে খুলতে হবে। তাহলে রে আমিলের মধ্যে যদি 10টা হিসাব থাকে 10-এর সাথে আর 3টা যোগ করলে 10 আর 3 13টা হিসাবে মোট হবে। এভাবে সমন্বয়ে সবগুলো পোস্টিং এখানে দিতে হবে, ডেবিট ক্রেডিট সবগুলো এখানে লিখতে হবে। লিখার পরে রে আমিলের সমন্বয়ে ডেবিট আর ক্রেডিট দুই যোগ করতে হবে, এদিকে যোগ করতে হবে, যোগ করে দুই দিকে ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। রে আমিলের সমন্বয়ের যোগফল করতে হবে, মোট যোগফল করতে হবে, করে দুদিকে ক্লোজ করে দিতে হবে। যখন আমরা এদিক ডেবিট ক্রেডিট পোস্টিং দেওয়ার পর আমরা যোগ করে ফেলে ক্লোজ করে দেব, তখন সমন্বয়ের কাজ শেষ। সমন্বয়ের কাজটি হয়ে গেলে আমার করতে হবে হচ্ছে সমন্বিত রে আমিলের। সমন্বিত রে আমিল বলতে রে আমিল আর সমন্বয় এই দুটো হলে একত্র করে ফেলতে হবে, সমন্বিত রে আমিল, অর্থাৎ এইটি আর এইটি একত্র করে ফেলতে হবে। আমরা এটাকে এটার উঠাই দিই তাহলে পরে ম্যাচ হয়ে যাবে। সংশ্লিষ্ট হিসাব যদি এখানেও টাকা ফিগার আছে ডেবিট দিকে, এখানেও টাকা ফিগার আছে, তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে যাবে, যোগ হয়ে সমন্বিত রে আমিলের ডেবিট দিকে বসবে একই বরাবরে। যে হিসাবে এখান থেকে কিন্তু একটা কাজ তোমার খেয়াল রাখতে হবে, যে হিসাবে বরাবর টাকা ফিগার বসবে সেই হিসাবে বরাবরে সরাসরি সব জায়গায় যেখানে বসবে সেখানে কিন্তু একদম স্ট্রেট এভাবে চলে যাবে পুরাটাই, ওই লাইন বরাবরই, কম বেশি কিন্তু করা যাবে না। এই জন্য তোমার প্রয়োজন মনে করলে প্রত্যেকটা লাইন বরাবর একটা করে সংক্ষেপে দাগ দিয়ে নিতে পারো, তবে সেটা জরুরি না, ইচ্ছা না করলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে আমরা এখন আমাদের করতে হবে হচ্ছে রে আমিল এবং সমন্বয় দুটো ম্যাচ করে নিয়ে সমন্বয় রে আমিল করতে হবে। রে আমিলের ডেবিট দিকে টাকা ফিগার আছে, সমন্বয়ের ডেবিট দিকে টাকা ফিগার আছে, মনে করো বেতন হিসাবে রে আমিলের ডেবিট দিকে টাকা ফিগার আছে, সমন্বয়ের ডেবিট দিকে টাকা ফিগার আছে, তখন করতে হবে কি ডেবিট ডেবিট যোগ করতে হবে, যোগ করে টাকা ফিগারটা কোথায় বসবে সমন্বিত রে আমিলের ডেবিট দিকে। মনে করো আছে বকেয়া বেতন, তো বকেয়া বেতনে রে আমিলের ক্রেডিট দিকেও টাকা ফিগার আছে, সমন্বয় ক্রেডিট দিকেও টাকা ফিগার আছে, তো ক্রেডিট যোগ হবে, যোগ হয়ে টাকার ফিগারটা ক্রেডিট দিকে বসবে। তার মানে সমন্বয় আর রে আমিল দুটোর ক্ষেত্রে ডেবিট ডেবিট হলে পরে যোগ হবে, যোগ হয়ে সমন্বিত রে আমিলের ডেবিট দিকে বসবে। আর যদি ক্রেডিট থাকে সমন্বিত রে আমিলের ক্রেডিট থাকে, সমন্বয়ে ক্রেডিট থাকে, তাহলে ক্রেডিট ক্রেডিটও যোগ হবে, যোগ হয়ে রে আমিলের সমন্বিত রে আমিলের ক্রেডিট দিকে বসবে। কিন্তু যদি ভিন্ন রকমের থাকে, ভিন্ন রকমের বলতে রে আমিলে আছে ডেবিট বেতন হিসাব, সমন্বয় হয়ে গেছে ক্রেডিট বেতন হিসাব, তাহলে এখানে ডেবিট এখানে ক্রেডিট, তাহলে এই ডেবিট ক্রেডিট যদি হয়ে যায় তাহলে দুটো বিয়োগ হবে, বিয়োগ হয়ে বিয়োগ ফলটা সমন্বিত রে আমিলের কোন দিকে বসবে সেটা খেয়াল করার সময়, সেটা লেখার সময় খেয়াল করতে হবে যে সমন্বয়ের ক্রেডিট রে আমিলের ডেবিট কোন দিকে টাকার ফিগার বড়, এখানে ক্রেডিটের টাকার ফিগার বড় নাকি এখানে ডেবিটের টাকার ফিগার বড়। যদি ক্রেডিটের টাকার ফিগার বড় হয় তাহলে সমন্বিত রে আমিলের ক্রেডিট দিকে বসবে, যদি ডেবিটের টাকার ফিগার বড় হয় তাহলে সমন্বিত রে আমিলের ডেবিট দিকে টাকার ফিগার বসবে। বিপরীতভাবে রে আমিলের ক্রেডিট আছে, এখানে সমন্বয়ে ডেবিট আছে একই হিসাবে, তখন ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, অর্থাৎ ডেবিট ডেবিট যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হবে, আবার ডেবিট ক্রেডিট হয়ে গেলে পরে তখন এটা আবার বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে তখন দেখতে হবে যদি এখানে ক্রেডিট থাকে, মনে করো রে আমিল এখানে ক্রেডিট দিকে আছে,
সমন্বয় ডেবিট দিকে আছে, তাহলে তো দুটো বিপরীত হয়ে গেল, তখন বিয়োগ হবে। বিয়োগ হয়ে টাকার ফিগারটা এখানে কোন দিকে বসবে, ডেবিটে বসবে নাকি ক্রেডিটে বসবে? এটা করার সময় তোমাকে খেয়াল করতে হবে, যেখানে ক্রেডিট দিকে টাকার ফিগার বড় নাকি সমন্বয়ের ডেবিট দিকে টাকার ফিগার বড়। যদি ক্রেডিট দিকে টাকার ফিগার বড় হয় তাহলে সমন্বিত আমিলের ক্রেডিট দিকে বসবে, যদি ডেবিট দিকে টাকার ফিগার বড় হয় তাহলে সমন্বিত আমিলের ডেবিট দিকে বসবে। এভাবে ডেবিট ক্রেডিট সবগুলো এখানে পোস্টিং দিতে হবে। আচ্ছা, এখন আগে যেটা বললাম যে আমিল শেষ হয়ে গেছে, নতুন করে কয়েকটা হিসাব খুলতে হয়েছে। তো নতুন করে যেগুলো হিসাব খুলতে হয় সেগুলো হিসাবে কিন্তু রেআমিলের মধ্যে টাকার ফিগার থাকে না, শুধুমাত্র সমন্বয়ের মধ্যে টাকার ফিগার থাকে ডেবিট ক্রেডিটে। তো সেই ক্ষেত্রে সমন্বয়ের ডেবিট ক্রেডিটের টাকাগুলি সরাসরি সমন্বিত রেআমিলের মধ্যে তুলে দিতে হবে। বিষয়টা আমি আবার বলছি যে রেওয়ামিলের যে ডেবিট ক্রেডিট যে টাকা ফিগারগুলো থাকবে সেগুলোর বিপরীতে যে সমন্বয়ের টাকা ফিগারগুলো থাকবে, ডেবিট ক্রেডিট হলে পরে বিয়োগ হয়ে এখানে এই দুটোর মধ্যে ডেবিট দিকে টাকা ফিগার বড় হলে সমন্বিত রেওয়ামিল ডেবিট দিকে বসবে, ক্রেডিট দিকে টাকা ফিগার বড় হলে এখানে ক্রেডিট দিকে বসবে। আর যদি ডেবিট হয় যোগ হয়ে ডেবিট দিকে বসবে, ক্রেডিট হয় তো যোগ হয়ে ক্রেডিট দিকে বসবে। কিন্তু রেওয়ামিল শেষে যদি নতুন করে হিসাব থাকে সেই ক্ষেত্রে নতুন হিসাবগুলোর কিন্তু রেওয়ামিলের টাকার ফিগার থাকবে না, সে অবস্থায় সমন্বয়ে শুধু টাকার ফিগার থাকবে। তখন সমন্বয়ের টাকার ফিগারগুলো সরাসরি সমন্বিত রেওয়ামিলের মধ্যে আসবে, ডেবিটেরটা ডেবিটে, ক্রেডিটেরটা ক্রেডিটে। এভাবে তোমাকে সমন্বিত রেওয়ামিলের কাজটি শেষ করতে হবে। সমন্বিত রেওয়ামিলের কাজ শেষ করার পরে ডেবিটের টাকা আর ক্রেডিটের টাকা এগুলো সবগুলো যোগ করতে হবে, যোগ করে যোগফলটি এখানে বসাতে হবে। বসালে পরে দেখবা দুদিকে মিলে গেছে, দুদিকে টাকার ফিগার মিলে গেছে, তখন এটা বন্ধ করে দিতে হবে। সমন্বিত রেওয়ামিল তখন তোমাকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ সমন্বিত রেওয়ামিল বন্ধ করার পরে নেক্সট কাজ যেটি হবে সেটি হচ্ছে আয় বিবরণী। আয় বিবরণী থেকে তোমরা জানো যে লাভ বা লোকসান বের হয়। আয় যদি বেশি হয় তাহলে, আয় যদি বড় হয় তাহলে পরে আয় বড় হলে পরে তোমার প্রফিট হবে বা লাভ হবে। আর যদি খরচ যদি বড় হয় তাহলে পরে ক্ষতি হবে। এখন এই যে আয় বিবরণী ডেবিট ক্রেডিট আছে, এই আয় বিবরণীতে ডেবিট ক্রেডিটের টাকার ফিগারগুলো শুধুমাত্র খরচ এবং আয়গুলো আসবে। হিসাবের নামগুলো দেখে তোমাকে এখন চিহ্নিত করতে হবে যে কোনগুলো খরচ এবং কোনগুলো আয়। এটা তোমাকে আগে জেনে নিতে হবে কোনগুলো খরচ কোনগুলো আয়। সেগুলো আমরা একেবারে প্রথমেই শিখে নিয়েছি, মোটামুটি জাবেদা করার সময় আমরা প্রথম জাবেদা করা শিখেছি, তখনই আমরা শিখে নিয়েছি যে খরচ, আয়, সম্পদ, দায় এগুলো আমরা তখনই মোটামুটি শিখে নিয়েছি। যদি না শিখি তাহলে পরে তো আমরা জাবেদা করতেই পারবো না। ফলে আমাদের নলেজ আছে যে কোনটি খরচ আর কোনটি আয়। তো আমাকে এখান থেকে এই হিসাব শিরোনাম থেকে দেখে আমাকে খুঁজে বের করে নিতে হবে যে কোনটি কোনটি খরচ আর কোনটি কোনটি আয়। যেগুলি খরচ সেগুলো আয় বিবরণে ডেবিট দিকে টাকার ফিগার বসবে, যেগুলো আয় সেগুলো আয় বিবরণে ক্রেডিট দিকে টাকার ফিগারগুলো বসবে। এখন টাকার ফিগার কোনটা নেব? এখানে তো টাকার ফিগার একটা দুইটা, সমন্বিত রেওয়ামিলেও টাকার ফিগার আছে, সমন্বয়েও টাকার ফিগার আছে, রেওয়ামিলেও টাকার ফিগার আছে। যখন তোমার রেওয়ামিলের সমন্বয়ের কাজ হয়ে যাবে, রেওয়ামিল সমন্বয়ের কাজ হওয়ার পর যখন সমন্বিত রেওয়ামিল হয়ে যাবে, তখন এই সমন্বিত রেওয়ামিলের টাকার ফিগারগুলোই তোমার ফাইনাল। ওগুলোই হলো একটা হিসাবের চূড়ান্ত রূপ। রেওয়ামিল যখন হয় তখন খতিয়ানের উদ্বৃত্তগুলো ফাইনাল ফিগার এগুলো, কিন্তু যখন অসমন্বিত দফা থাকে তখন কিন্তু ফাইনাল রূপ না, তখন অসমন্বিত দফাগুলো সমন্বয় করার পরে যে উদ্বৃত্তটা আসে সেটি সংশ্লিষ্ট হিসাবের চূড়ান্ত রূপ। এখন রেওয়ামিল হয়েছে, সমন্বয় হয়ে গেছে, এখন সমন্বয় দিয়ে রেওয়ামিল ম্যাচ করা হয়েছে, যোগ বিয়োগ করা হয়েছে, করে সমন্বিত রেওয়ামিল তৈরি করা হয়েছে। এখন সমন্বিত রেওয়ামিলের মধ্যে যে টাকা ফিগারগুলো আসছে এটাই একটা প্রতিষ্ঠানের হিসাবের মানে একবারে চূড়ান্ত উদ্বৃত্ত। ফলে আয় বিবরণীতে যখন আমরা পোস্টিং দেব তখন একটা হিসাবের চূড়ান্ত উদ্বৃত্ত দিয়েই নেট একবারে সমস্ত কিছু যোগ বিয়োগ করার পরে, সব কিছু কারেকশন করার পরে, সমন্বয় করার পরে যে উদ্বৃত্ত সেটি দিয়েই আমাকে লাভ লোকসান বের করতে হবে। এই জন্য রেওয়ামিল থেকেও টাকার ফিগার নেওয়া যাবে না, সমন্বয় থেকেও টাকার ফিগার নেওয়া যাবে না, নিতে হবে আমাদের হচ্ছে সমন্বিত রেওয়ামিল থেকে। তার মানে খরচ যেগুলো হবে হিসাবে শিরোনাম থেকে নিতে হবে, সেগুলো সমন্বিত রেওয়ামিল নিশ্চয়ই ডেবিট দিকে থাকবে, সেই খরচের টাকাটা আয় বিবরণী ডেবিট দিকে লিখতে হবে। আর যেটি আয় থাকবে সেই আয়গুলো সমন্বিত রেওয়ামিলে ক্রেডিট দিকে থাকবে, সেই আয়ের ফিগারের টাকাগুলো আমাকে আয় বিবরণী ক্রেডিট দিকে লিখতে হবে। এভাবে শুধুমাত্র খরচ এবং শুধুমাত্র আয় যেগুলো সেগুলো
আয় বিবরণী ডেবিট এবং ক্রেডিটে লিখতে হবে। লিখার পরে টাকার ফিগার দেখে আন্দাজ করে নিতে হবে মোটামুটি যে টাকার ফিগার কোন দিকে বেশি, কারণ খরচ এবং আয় যে কোনোটা বড় হতে পারে, আয়ও বেশি হতে পারে, ব্যয়ও বেশি হতে পারে। যদি আয় বেশি হয় তাহলে ক্রেডিট দিকে বড় ফিগার হবে, যদি ব্যয় বেশি হয় তাহলে ডেবিট দিকে বড় ফিগার হবে। বড় ফিগার মানে যোগফল, কিন্তু টোটাল খরচের দিকে যতগুলো টাকার ফিগার থাকবে, খরচের দিকে যতগুলো তোমার টাকার ফিগার থাকবে, যোগফল দেখে তোমার আন্দাজ করতে হবে। আয় ক্রেডিট দিকে যতগুলো টাকার ফিগার থাকবে আয় বিবরণী, সেই ক্রেডিটের যোগফল দেখে তোমার আন্দাজ করতে হবে যে কোনটি বড় ফিগার। তো আয় বিবরণী ক্রেডিট দিকে যোগফল এবং আয় বিবরণী ডেবিট দিকের আইটেমগুলো যোগফল, এগুলো তোমাকে মোটামুটি একটা হাই ক্যালকুলেটরে চাপ দিয়ে তুমি আঁচ করে অথবা চেহারা দেখলেও বোঝা যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাকালেও বোঝা যাবে যে ক্রেডিট দিকে বেশি ফিগার হবে নাকি ডেবিট দিকে বেশি ফিগার হবে। সেই ক্ষেত্রে যদি ক্রেডিট দিকে বড় ফিগার হয় তাহলে ক্রেডিট দিকে যোগফলটাকে নামাতে হবে তোমাকে। বিপরীতভাবে যদি ডেবিট দিকে যোগফল বড় হয় তাহলে কিন্তু ডেবিট দিকে আগে নামাতে হবে। ধরে নিলাম এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রেডিট দিকে যোগফল বড়, তো ক্রেডিট দিকে যোগফলটা নামাতে হবে, নামায় এটাকে ক্লোজ করে ফেলতে হবে টাকা ফিগার দিয়ে, এবং এই ফিগারটাকে এখানে নিয়ে আসতে হবে। এই টোটাল টাকার ফিগারটাকে এখানে নিয়ে আসতে, যোগ করতে সেটা এখানে নিয়ে আসতে। এবারে এখানে যে টাকার ফিগারগুলো থাকবে সেই টাকার ফিগারগুলো এই মোট টাকার থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এখানে একটা ফিগার বের হবে, এই ফিগারটি হবে নেট ইনকাম বা নিট আয়। আরেকবার বলছি আমি, যদি ক্রেডিট দিকে টাকার ফিগার বড় মনে হয় তাহলে ক্রেডিট দিকে টাকার ফিগার টোটাল করে টোটালটা এখানে বসায় ক্লোজ করতে হবে, সেই টোটাল টাকাটাই এখানে নিয়ে আসতে হবে। এবার এই টোটাল টাকার থেকে এখানকার টোটাল টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ করে বিয়োগ ফলটা এখানে বসাতে হবে, সেই বিয়োগ ফলটির নাম হবে হচ্ছে নিট আয়। সেই নিট আয়টি আবার কথাটি আবার এখানে লিখতে হবে, ওই নিট আয়ের বিপরীতেই এই হিসাব শিরোনাম এখানে আবার লিখতে হবে নিট আয়। নেট লাভ বা নিট ইনকাম, নিট লাভই বলি আমরা, নিট আয় না বলে নিট লাভ বলি, আয় আর লাভের মধ্যে অন্যরকম ফিগার হয়ে যায়, নিট লাভ বা নিট মুনাফা। এর বিপরীতে এইটার বরাবরে তোমাকে এই কথাটা লিখতে হবে। তারপরে নিট ইনকাম, নিট আয় বা নেট ইনকাম বা নিট লাভ আমরা বের করতে করলাম। কিন্তু যদি ভিন্ন চিত্র হয়, ভিন্ন চিত্র বলতে ডেবিট দিকে টাকার ফিগার বড় আর এদিকে যদি কম হয়, তখন কিন্তু বিপরীত করতে হবে। বিপরীত করতে হবে মানে এদিককার টোটাল টাকাটা আগে লিখতে হবে, মুছে যে করছি, মনে করো যে আয় বিবরণী ডেবিট দিকে টাকার ফিগার বড় মনে হচ্ছে দেখে, খরচগুলো বেশি আছে টাকার ফিগার, তখন এদিকেই আগে যোগফলটা নামাতে হবে, যোগফলটা এখানে নামাতে হবে, নামায় এটাকে ক্লোজ করতে হবে, দিয়ে এই টাকাটাই আবার এখানে নিয়ে আসতে হবে, যে ক্লোজ করতে হবে। এবারে করতে হবে কি, এদিকে যে টোটাল টাকাটা সেটা তো এইটা, এবারে এই টাকা টোটাল টাকা থেকে এই টোটাল টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ করে এখানে যাতে তখন ডিফারেন্স টাকাটা এখানে বসাবে, তখন এইটা হবে লাভ না, তখন ক্ষতি হবে, তখন ক্ষতি। তার মানে এখানে নিট লাভ নিট ক্ষতি দুটোই হতে পারে। যদি ডেবিট দিকে বড় হয় তাহলে নিট ক্ষতি, ক্রেডিট দিকে বড় হলে নিট লাভ। আচ্ছা, এই পর্যন্ত এটার আমাদের কাজ শেষ, নিট লাভ হয়ে থাকলো। আচ্ছা, এবারে এই সমন্বিত আমিলের মধ্যে আরও কিছু দফা থাকবে। আমরা সমন্বিত আমিলের থেকে আমরা যে দফাগুলো শুধুমাত্র খরচ সেগুলো এখানে নিয়েছি, যে দফাগুলো আয় সেগুলো আমরা এখানে নিয়েছি। আয় এবং খরচ বাদ দিয়ে যে বাকি যে দফাগুলো সমন্বিত আমিলের মধ্যে থাকবে সেগুলো কিন্তু নর্মালি সম্পদ এবং দায়, মূলধন উত্তোলন এগুলো থাকবে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের আইটেম। ফলে এখানে যেহেতু যোগ বিয়োগ করার কোনো কাহিনী নাই, একটা সাথে আরেকটা যোগ বিয়োগ করার সুযোগ না এখানে, যেমন মূলধন থেকে উত্তোলন বিয়োগ হয়, নিট লাভ যোগ হয়, সে সমস্ত বিষয়ের সুযোগ না এখানে। তাই আমাদের এখানে করতে হবে কি, সমন্বিত আমিলের যে অবশিষ্ট দফাগুলো, অবশিষ্ট দফা বলতে আয় বিবরণীতে এখানে লিখার পরে যে বিষয়গুলো থাকবে সেই দফাগুলো, ডেবিট একটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে, ক্রেডিট একটা সরাসরি আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে লিখতে হবে। সেক্ষেত্রে সাধারণত সম্পদগুলো ডেবিট দিকে যায় আর দায়গুলো ক্রেডিট দিকে যায়। উত্তোলনটা ডেবিট দিকে লিখতে হয়, উত্তোলনটা মূলধন থেকে বিয়োগ হয়, কিন্তু এখানে ডেবিট দিকে লিখতে হয় যেহেতু এখানে ডেবিট ক্রেডিট কলাম। আর এখানে যে নিট লাভ বা নিট ক্ষতি হয়, যদি এখানে এখন চিত্র দেখাচ্ছে নিট ক্ষতি, যদি এরকম নিট ক্ষতি হয় তাহলে পরে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখতে হবে এটি, আর যদি লাভ হয় ক্রেডিট দিকে বড় হয় তাহলে সেই লাভটি মুনাফাটি আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট দিকে লিখতে হবে।
তারপরে এই আর্থিক অবস্থার বিবরণে উদ্বৃত্ত ভাতা ডেবিট এবং ক্রেডিটের দুই দিকে যোগ করতে হবে। এই দুই দিকে যোগ করতে হবে। যোগ করলে দুই দিকে যদি মিলে যায় তাহলে বুঝবে তোমার এটা তৈরি করা সঠিক হয়েছে এবং ক্লোজ করে দিতে হবে। আর যদি আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পদের ডেবিট দিক এবং ক্রেডিট দিকে টাকার ফিগার না মিলে সমান না হয়, তুমি তখন বুঝতে পারবে যে কোথাও কোনো গরমিল হয়েছে। এভাবে তোমাকে একটা কার্যপত্র সমাধান করতে হবে। আচ্ছা, এটি হলো 10 কক্ষ বিশিষ্ট বা 10 কলাম বিশিষ্ট একটি কার্যপত্র বর্ণনা আমি দিলাম। এখানে প্রথমে আলোচনা করেছি যদি 8 কলাম হয় তাহলে পরে আমরা সংরক্ষিত আয় বিবরণী তো করবই না, কারণ এটি কোম্পানির ক্ষেত্রে সমন্বিত আমিলও আমরা করব না। তার মানে এই 10 কলাম বিশিষ্ট কার্যপত্রের ক্ষেত্রে যে এই যে সমন্বিত আমিলটি করা হয়েছে, যদি 8 কলাম বলে তাহলে আমরা এই অংশটুকু করব না, বাকিগুলো করব। আচ্ছা, বাকিগুলো যে করব তাহলে পরে আয় বিবরণীতে আমরা তো এখান থেকে টাকা নিলাম, সমন্বিত আমিলের এখান থেকে ডেবিটের টাকা এখানে নিলাম, ক্রেডিটের টাকা এখানে নিলাম, আয় এবং খরচগুলো। অন্যান্য উদ্বৃত্তগুলো আমরা এখান থেকে টাকা নিলাম, ডেবিটেরটা এখানে ডেবিটে বসালাম, ক্রেডিটের টাকা এখানে ক্রেডিটে বসালাম। তখন সমন্বিত আমিল যদি না থাকে তো আমরা টাকাটা পাবো কোথায়? পাবো আমরা রেওয়ামিল এবং সমন্বয় থেকে। অর্থাৎ সেই ক্ষেত্রে সমন্বিত রেওয়ামিলটা তখন করতেই হবে, এটা হবে মনে মনে। কেমনে মনে মনে? রেওয়ামিলের ডেবিটের টাকা, সমন্বয়ের ডেবিট, দুটো যোগ করে টাকার ফিগার সরাসরি এখানে বসাতে হবে, নাহলে পরে এখানে বসাতে হবে। রেওয়ামিলের ক্রেডিট দিকে টাকার ফিগার, সমন্বয় ক্রেডিট দিকে টাকার ফিগার, এই দুটো যোগ হবে, যোগ করে যোগফলটি মনে মনে যোগ করতে হবে। যোগ করে মনে মনে যোগফলটা হয় এখানে বসবে ক্রেডিট দিকে, নাহলে পরে এখানে বসবে ক্রেডিট দিকে। যদি বিপরীত ধর্মী হয়, রেওয়ামিল এবং সমন্বয় যদি বিপরীত ধর্মী হয়, সেই বিপরীত ধর্মী হলে পরে ডেবিট ক্রেডিট হলে পরে বিয়োগফলটি সরাসরি আয় বিবরণী ডেবিট ক্রেডিটে বসবে, অথবা ডেবিট অথবা ক্রেডিটে বসবে। আর যদি আর্থিক অবস্থার বিবরণী আইটেম হয় তাহলে ডেবিট অথবা ক্রেডিটে বসবে। অর্থাৎ এই সমন্বিত রেওয়ামিলের ফিগারে যে ফিগারটি আসে সেই ফিগারটি এখানে না বসিয়ে সরাসরি আয় বিবরণীতে অথবা সরাসরি আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। অর্থাৎ এই অংশটুকু মনে মনে করে নিতে হবে, না করে কাজ করার কোনো উপায় নাই, করতেই হবে, কিন্তু এটা করতে হবে মনে মনে। আচ্ছা, আর যদি 12 কলাম বিশিষ্ট হয়, সংরক্ষিত আয় বিবরণী হয়, তাহলে তোমাদের প্রথমে বলেছি যে এই যে আয় বিবরণীর পরে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যখানে এই একটি ঘর হবে। সেই ক্ষেত্রে এই নেট ইনকাম বা নেট ক্ষতি তখন আর্থিক অবস্থার বিবরণীতে যাবে না, যাবে হচ্ছে তখন এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে। অর্থাৎ এখানে এরপরে যে কলামটি হবে সেই তার মধ্যে ঢুকবে। ডেবিট ব্যালেন্স হলে পরে ডেবিট দিকে, ক্রেডিট ব্যালেন্স হলে পরে ক্রেডিট দিকে, অর্থাৎ লস হলে পরে ডেবিট দিকে, ক্ষতি হলে লাভ হলে পরে ক্রেডিট দিকে। তাছাড়াও এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যদি লভ্যাংশ বিতরণ থাকে তাহলে লভ্যাংশ আসবে ডেবিট দিকে, প্রস্তাবিত লভ্যাংশ থাকে সেটি ডেবিট দিকে আসবে। যদি কোনো রিজার্ভে স্থানান্তর হয় টাকার পরিমাণ, তাহলে রিজার্ভের স্থানান্তর টাকাটা আসবে। এবং সর্বোপরি এই সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত থাকতে পারে, যদি উদ্বৃত্ত থাকে সেটি আসবে। এবং এই সংরক্ষিত আয় বিবরণীরও ডেবিট ক্রেডিট থাকবে, সেটিও যোগ বিয়োগ করে বিয়োগফল ওখানে বসাতে হবে। রিটেইন কত করছে, সংরক্ষিত থাকছে কত, সেই সংরক্ষিত মুনাফাটুকু আবার আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে আসতে হবে। অর্থাৎ আয় বিবরণীর পরে আর্থিক অবস্থার বিবরণীর পূর্বে এখানে এটি করার সময় আয় বিবরণীর উদ্বৃত্তটুকু সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, এবং সংরক্ষিত আয় বিবরণী কিছু দফা থাকবে, সেই বিষয়গুলো সংরক্ষিত আয় বিবরণীতে আমাদের লিখতে হবে। এবং তারপরে সংরক্ষিত আয় বিবরণীর আবার যে উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তটুকু আবার তখন আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে যাবে। এই হচ্ছে আমাদের কার্যপত্রের মোটামুটি কিভাবে করতে হবে, কার্যপত্রটি কি তার বিস্তারিত আলোচনা। এখন আমরা যদি আমাদের সামনে রেওয়ামিল কিছু অসম্মানিত দফা দিয়ে দেওয়া হয় এবং তারপরে যদি পুরাটা করতে বলে, আমরা সেভাবে পুরাটাই আমি যে কথাগুলো বললাম এগুলো মনে রাখতে পারো, তাহলে পুরাটাই করে নিতে পারো। শুধুমাত্র সমন্বয় তোমাদের শেখা থাকতে হবে, তাহলে পুরাটাই করে নিতে পারবা। অথবা পার্শিয়ালি, আংশিক যে অংশটা তোমাকে করতে বলবে সেই অংশটিকে আমরা সেখান থেকে করে নিতে পারবো। আজকে আমাদের এ পর্যন্তই থাক। সামনের দিনে আমরা ইনশাল্লাহ পার্শিয়াল বা পুরোটা অংশ আমরা কিছু অঙ্কের প্র্যাকটিস করে নেব। আজকে এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এরপরে শেষ করছি আমি।